তামিলনাড়ু ও কেরালার বর্ডারে অবস্থিত ধর্মপুরার পাওয়ারফুল এমএলএ একটাতে নিজ বাড়িতেই খুন হয়। পুলিশ খুনি সন্দেহ করে এমএলএর বাড়ির কাজের মেয়ে রানীকে অ্যারেস্ট করে। কিন্তু রানী যে অন্য 3 বাড়িতে কাজ করত তারা বুঝতে পারছে পুলিশ রানীকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই তারা রানীকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রানী যদি খুন না করে থাকবে তাহলে এমএলএকে কে খুন করলো? পুলিশ কাকে বাঁচানোর জন্য রানীকে ফাঁসানোর চেষ্টা করছে? আর ওই রাতে এমএলএর বাড়িতে আসলে কি ঘটনা ঘটেছিল? এই সকল প্রশ্নের উত্তর বের করতে পুলিশের রিটায়ার এক কনস্টেবলকে ডাকা হয়। আর তার তদন্ত উঠে আসে একের পর এক রোমহর্ষক রহস্য, যা জানলে আপনার লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি রানী দি রিয়েল স্টোরির কথা। কেরালার ধর্মপুরামের স্থানীয় এমএলএ ধর্মরাজা। পুরো এলাকাতে তার অনেক প্রভাব। তার রাজনৈতিক জীবনের উপর তারই ছোট বোন শিলা একটি বই লিখেছে। আজ সেই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। স্থানীয় লোকজন, এমএলএর পরিবারের লোক, পার্টির সদস্য সবাই অনুষ্ঠানে এসেছে। এখান থেকে এমএলএর অন্য একটি প্রোগ্রামে যাওয়ার কথা। তাই এমএলএ মোড়ক উন্মোচন শেষ করে সোজা সেখানে চলে যায়। আর এখান থেকে সিন চলে যায় এর কয়েক ঘন্টা পর। এমএলএ শালা ভিনায়ককে দেখা যায় রাগান্বিত অবস্থায় ড্রাইভ করে কোথাও যাচ্ছে। মূলত এমএলএ ভিনায়ককে খাবার টেবিলে অপমান করায় ভিনায়ক রাগে ফুঁসতে ফুঁসতে কাউকে কল করে বলছিল আজই ওকে শেষ করে দিতে হবে। এরপরই ভিনায়কের অ্যাক্সিডেন্ট হয়। সাথে সাথে ভিনায়ককে হসপিটালেও নেওয়া হয়। খবর পেয়ে এসপি নিজেও আসে। তবে এমএলএকে জানাতে গিয়ে তারা জানতে পারে এমএলএ তার নিজ বাড়িতেই খুন হয়েছে। সাথে সাথে এসপি এমএলএর বাড়িতে চলে যায়। লোকাল থানা সিআই জানায় মৃত্যুর পূর্বে স্ট্রাগল হয়েছে, তাই মনে হচ্ছে ওয়েল প্ল্যান্ড মার্ডার। সাথে এটাও জানায় বাড়ির কাজের মেয়ের স্টেটমেন্ট সন্দেহজনক মনে হচ্ছে। তাই পুলিশ এমএলএর বাড়ির কাজের মেয়ে রানীকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাস্টডিতে নিয়ে নেয়। এটি একটি হাই প্রোফাইল মার্ডার কেস, তাই পুলিশ কেসটি সলভ করতে একটি স্পেশাল টিম গঠন করে। ঘটনার দিন এমএলএ 3টি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল। প্রথমটা ছিল একটি কোম্পানির মালিক কুলাশেখরের সাথে কোনো একটি জমির বিষয় নিয়ে ডিল। মিনিস্ট্রি পরিবর্তন হয়, এমএলএর ওই ডিল নিয়ে সমস্যা হচ্ছিল। এরপর সন্ধ্যার পর তার জীবন বৃত্তান্ত রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এমনকি সেখান থেকে তার রেলওয়ে স্টেশনে গিয়ে সেখানে অসহায় মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করার কথা থাকলেও ঠিক শেষ মুহূর্তে রেলওয়ে স্টেশনে না গিয়ে তার নিজ বাড়িতে প্রোগ্রাম করা হয়েছিল। সেখানে 50 জনের মতো দুস্থ লোকও ছিল। আর তারা চলে যাওয়ার পর বাড়ির লোকজন ব্যতীত বাইরে শুধুমাত্র কাজের মেয়ে রানী ছিল। তাই রানীর উপর সন্দেহটা এখন সবথেকে বেশি। তবে রানীকে পুলিশ আনঅফিসিয়ালি কাস্টডিতে নিয়েছে। তাই রানীকে জিজ্ঞাসাবাদের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখতে হবে। এসপি ধারণা করছে ওই দিন যেহেতু এমএলএ 3টি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, ওই 3টি প্রোগ্রামের মধ্যে হয়তোবা এমএলএর খুনের কোনো রহস্য লুকিয়ে আছে। তবে এখন শুধু তাদেরকে সেই রহস্যটাই খুঁজে বের করতে হবে। এসপির নির্দেশে ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। এমনকি এসপি রিটায়ার্ড কনস্টেবল ভাসিকে তাদের এই ইনভেস্টিগেশন টিমে রাখতে বলে। কারণ এই ভাসি যখন সার্ভিসে ছিল তখন কেরালা পুলিশের অনেক জটিল জটিল কেস খুব অল্প সময়ের মধ্যে সমাধান করেছে। তাই ভাসিকে ডাকা হয়। ভাসি কয়েক বছর আগে রিটায়ার করছে, আবার ক্যান্সার আক্রান্ত। তারপরও ভাসির ইউনিফর্মের উপর একটি শ্রদ্ধা আছে। সেই শ্রদ্ধা থেকেই দায়িত্ব নিয়ে ভাসি এই তদন্ত টিমের সাথে যোগ দেয়। শুরু হয় তদন্ত। এমএলএ ধর্মরাজা ছিল ধর্মপুরামের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। সাধারণ একটি কাজের মেয়ে তাকে এভাবে খুন করবে পুলিশও এটা বিশ্বাস করতে পারছে না। আবার পুলিশের অনেকেই মনে করছে রানীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই এমএলএ ধর্মরাজার এই পর্যন্ত আসার পিছে একটি গল্প আছে। ধর্মরাজার আসল নাম ছিল সেলভা। 1979 সালে ছেলে সেলভা আর মেয়ে শিলাকে রেখে তাদের বাবা মারা যাওয়ার পর সেলভার মা অন্য একজন ব্যক্তিকে বিয়ে করেছিল। ওই সময় সেলভা ধর্মপুরামে খননের কাজ করত। তবে তার মা বিয়ে করার পর তাদের সচ্ছলতা শুরু। আর পরবর্তীতে এক রাজনৈতিক নেতার মেয়েকে বিয়ে করে সেলভা রাজনীতিতে প্রবেশ করে নির্বাচন করে জয়ী হয়ে এমএলএ হয়েছিল। সিন প্রেজেন্টে রানীকে অ্যারেস্ট করায় শিলা প্রথমেই বলছিল আপনারা নিরপরাধ একটি মেয়েকে ফাঁসানোর চেষ্টা করছেন। শিলার ভাষ্যমতে রানী বিগত 3 বছর যাবৎ তার সাথে রয়েছে। কাজকর্মেও খুবই ভালো, এমনকি সবার সাথে অল্পতেও মিশে যায়। তার মতে রানীর মতো একজন মেয়ে কখনোই কাজ করতে পারে না। তার উপর শিলা যে সেলভার জীবনী লিখেছিল, রানীও মাঝে মধ্যে তাকে ওই জীবনী লিখতে সাহায্য করত। পুলিশ ওই দিনের বিষয়ে জানতে চাইলে শিলা জানায় যে ওই দিন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রানীও গিয়েছিল। তবে রাত 10টার সময় পাশের বাড়ির অ্যাবির মেয়ে ঋতুকে নিয়ে আসে।
সচরাচর রানী কাজ শেষে বাড়ি চলে যায়, কিন্তু ওই দিন রানী ঋতুকে নিয়ে তাদের এখানে থাকতে চেয়েছিল। আর ভাসির সন্দেহটা এখানেই, যে সবসময় চলে যায়, হঠাৎ করে ওই রাতেই কেন থাকতে চাইল। ভাসি জানতে চায় ও কখনো টাকা পয়সা চেয়েছিল। মানে এমন তো হতে পারে আর্থিক সংকটে পড়ে অন্য কারোর হয়ে কাজটা করে দিয়েছে। তবে ওই রাতে এক্স্যাক্টলি কী ঘটেছিল শিলার কাছে জানতে চাইলে শিলা জানায়, শিলা যে বইটি লিখেছিল ওই বইটি লেখা শেষ হলে রানী সেলবার সাথে একবার দেখা করতে চেয়েছিল। তাই শিলা ওই রাতে রানীকে ওই বইটি দিয়ে সেলবাকে পড়ে শোনাতে বলে। শিলার ধারণা ছিল সেলবাকে প্রথমবার ওই বইটি পড়ে শোনানোই সেলবা রানীকে ভালো কোনো একটি গিফট দিবে। জিজ্ঞাসাবাদ শেষে শিলার লয়ার জানায় রানীকে পুলিশ অফিসিয়ালি অ্যারেস্ট করেনি, তাই রানীকে যাতে পুলিশ ফাঁসাতে না পারে তাই শিলা কোর্টে রিট করার সিদ্ধান্ত নেয়। শিলার পর সেলবার পিয়ে লালজিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। লালজি ওই দিন সেলবার সাথেই ছিল, তাই পুলিশ ওই দিনের সকল কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে লাল জানায় সন্ধ্যার প্রোগ্রামের পর তাদের রেলওয়ে জংশনে গিয়ে খাদ্যদ্রব্য বিতরণের প্ল্যান ছিল, কিন্তু সেলবার শেষ সময় এসে প্ল্যানটি ক্যান্সেল করে আরাত্তা হাউসে তার রক্ষিতা মহেশ্বরীর কাছে চলে গিয়েছিল। এরপর সেখান থেকে বাড়ি ফিরে নিজ বাড়িতেই বিতরণ করেছে। পুলিশ লালের কাছে জানতে চায় কোনো কিছু নিয়ে সমস্যা ছিল। লাল জানায় সামনে ইলেকশন, কুলাশেখর নামে এক ব্যক্তির কাছে সে একটি বড় জমি বিক্রি করেছিল। কুলাশেখর সেই জমির জন্য 3.5 কোটি টাকা পেমেন্টও দিয়েছিল, তবে সেটা ছিল অর্ধেক পেমেন্ট। ওই দিনই টাকাটা দিয়েছিল, যেটা নির্বাচনের জন্য পার্টি অফিসে পাঠানোর কথা। তবে সরকারি জমি বিক্রি করায় সেই দিনই সেই জমির উপর স্টে অর্ডার এসে পড়ে। কুলাশেখর যেহেতু জমিটি দখল করতে পারছিল না, তাই কুলাশেখর বাকি টাকা দিতে অস্বীকৃতি জানাচ্ছিল। কিন্তু সেলভার কথা, ডিল যেহেতু করেছ টাকা দিতেই হবে। এই শহরে সব কিছু আমার কথা মতো চলে, কোর্টের স্টে অর্ডার আসুক আর না আসুক এই জমি আমি তোমাকে দখল করে দিব। কিন্তু কুলাশেখরও জানত সেলভা শুধু তার থেকে টাকা নেওয়ার জন্য এই কথাগুলো বলছে, তাই কুলাশেখর রাজি হচ্ছিল না। এটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলভা তার এক গুন্ডা চার্লসের থেকে গান নিয়ে কুলাশেখরকে গান পয়েন্ট করে টাকা দিতে বলে। ওই দিন এই খবরটি ছড়িয়ে পড়ে, তাই পার্টি অফিস থেকে ওই টাকাগুলো সেলভার বাড়িতে নিয়ে আসা হয়েছিল। লালের কথা, আপনারা চেক করে দেখুন টাকাটা এখনও বাড়িতে আছে কিনা, কারণ লালের ধারণা এই টাকার সাথে কুলাশেখরের ল্যান্ডের ডিলের সাথে এমএলএর খুনের কোনো একটা লিঙ্ক আছে। কারণ সেলভা কুলাশেখরকে টাকা দিতে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল, আর ওই রাতেই সেলভার খুন হয়েছে। তাই কুলাশেখরও তো লোক দিয়ে এটা করাতে পারে। এরপর ভাসি জানতে চায় ওই টাকার কথা আর কে জানত। লাল জানায় শিলা জানত। এর মধ্যে রানীর ব্যাকগ্রাউন্ড চেক করে জানা যায় রানী একসময় এমএলএর রক্ষিতা মহেশ্বরের বাড়িতে কাজ করত, আর ওই সময় মহেশ্বরী নিজেই রানীর নামে একটি চুরির মামলা করেছিল। এজন্য মহেশ্বরীকে ডাকা হয়। মহেশ্বরী জানায় ওই সময় রানী যখন তার বাড়িতে কাজ করত, একদিন তাদের আরাত্তা হাউসের মন্দিরের দেবতার গহনা চুরি হয়ে গিয়েছিল। রানীকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদিও গহনাগুলো অ্যান্টিকের ছিল, তারপর এমএলএরা তখন রানীকে চোর সন্দেহ করে পুলিশে কমপ্লেন করেছিল। তবে ওই সময় পুলিশ এসে মহেশ্বরীর কাছে রানীর এখানে আসা, রানীর কর্মকাণ্ড সব কিছু সম্পর্কে জানতে চায়। আর এরপরই আমাদের রানীর এখানে আসার পিছের গল্প দেখানো হয়। এখানে রমা নামে এক বৃদ্ধা ছিল, যে একসময় এই বাড়িতে কাজ করত। তারপর অনেকে এসেছে, অনেকে চলেও গিয়েছে। রানীও ছিল তেমনই। তবে রানী আসার পর এই বাড়ির চেহারাটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। রানী সব কাজকর্ম একাই করত, কখনো কিছুই বলতে হতো না। আবার রানীর রান্নার হাতও ছিল অনেক ভালো, যে খেত সেই প্রশংসা করত। সবাই রানীকে খুবই পছন্দ করত। এভাবে বেশ ভালোই কাটছিল। তবে একদিন রমা জানায় তাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। রানী ধারণা করছিল তার জন্য হয়তো রমাকে বের করে দেওয়া হয়েছে। রমার চলে যাওয়াটা রানীও খুব ভালোভাবে মেনে নিতে পারেনি। আবার রমা ওই গহনাগুলো দেখভাল করত। রানী রমার কাছে জানতে পেরেছিল গহনাগুলোর কিছু অংশ ভেঙে গিয়েছে। সামনে যেহেতু পূজা, তাই রানী মহেশ্বরীকে না জানিয়েই গহনাগুলোকে রমার কাছে নিয়ে সেগুলো মেরামত করতে নিয়েছিল। অবশ্য রানী ফিরলে ওই গহনাগুলো চেক করে দেখা যায় সব গহনা ঠিকঠাকই আছে। এই জন্যই মহেশ্বরী কমপ্লেনটি উদ্র করে নিয়েছিল। মহেশ্বরীর কথা এটাও জানা যায় মহেশ্বরীর অসুস্থ বাবা ছিল। সেলভা মাঝে মধ্যেই তার অসুস্থ বাবার সামনে তাকে মারধর করত। মহেশ্বরীদের বাড়ির পাশে একটি চায়ের দোকান আছে। ওই দোকানের বড়রামের থেকে জানা যায় রানী দূরে কোথাও থেকে এসেছিল। সেলভাকেও পছন্দ করত, কিন্তু সেলভা তো আর রানীর মতো মেয়েকে পাত্তা দিবে না। রানী সেটা ভালো করেই জানত। রানী ওই বাড়িতে একা রান্না করে পেরে উঠত না, তাই মাঝে মধ্যে মহেশ্বরীর জন্য এখান থেকে বিভিন্ন খাবার নিয়ে যেত। এদিকে পুলিশ এমএলএর বাড়ির পিছে মার্ডার ওয়েপন খুঁজতে গিয়ে
সেখানে উল্লাস নামে এক প্রোগ্রাম অ্যানাউন্সারের ফোন পায়। এই জন্য উল্লাসকেও জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসা হয়। উল্লাস প্রথমে রানীর বিষয় বলে যে ওই মেয়ের পাশের বাড়ির সাংবাদিক অ্যাবির সাথে চক্কর চলছিল। আমি তো অনেক কিছুই দেখেছি, না হলে এত রাত বেরাতে ওর মেয়েকে নিয়ে ঘুরবে কেন? উল্লাসের ফোনে রানীর কিছু ফটো পাওয়া যায়। এই ব্যাপারে উল্লাস বলে, আমি অ্যাবি আর ওর চক্করের বিষয় জানাতেই ওর ফটোগুলো তুলেছিলাম। অবশ্য উল্লাসের কথায় পুলিশ বুঝতে পারছিল ও ভিন্ন স্টোরি বানাচ্ছে, তাই কানের নিচে 2-3টা দিতেই উল্লাস সত্যটা বলে দেয়। মূলত উল্লাস নিজেই রানীকে পছন্দ করত, এই জন্যই সারাক্ষণ রানীর পিছু পিছু ঘুরত। এমনকি সেদিন অনুষ্ঠানের পর উল্লাস তার বাইকে করে রানীকে এমিলের বাড়ির সামনে ড্রপ করে দিয়েছিল। তবে রানী যাওয়ার সময় উল্লাস রানীর হাত ধরে রানীকে তার মনের কথা বলতে চাচ্ছিল, কিন্তু রানী চলে যাওয়ায় উল্লাস ভিতরে গিয়ে বলার সিদ্ধান্ত নেয়। এরপর দেয়াল টপকে বাড়ির ভিতরে যায়। উল্লাস জানায়, যখন আমি ভিতরে যাই তখন আমি প্রথমে ভিনায়ককে বের হতে দেখি, আর এরপরই চার্লসকে একটি বড় লাগেজ নিয়ে ওই বাড়ি থেকে বের হতে দেখেছি। এরপর পুলিশ এমিলের ওয়াইফ সোনাকে ডাকে। সোনা প্রথমেই বলে, আমি অনেকদিন ওকে মারতে চেয়েছি, কিন্তু আমার একার পক্ষে সেটা সম্ভব ছিল না। আর রানীর মতো সাধারণ একটি মেয়ে, যে কিনা ওর দিকে তাকিয়ে কথা বলতে সাহস পর্যন্ত পেত না, সে একা কীভাবে ওকে হত্যা করতে পারে? এটা একদমই অসম্ভব। বাসি তখন সোনার কাছে জানতে চায় ওই রাতে ভিনায়কের সাথে কি হয়েছিল। মূলত বাড়িতে খাদ্যদ্রব্য বিতরণের প্রোগ্রাম শেষ করে সবাই একসাথে খাবার খেতে বসছিল। ভিনায়ক তখন কথায় কথায় বলে বসে, সেলভার আজকের এই পজিশনে আসার পিছে তাদের অবদান আছে, কারণ তাদের বাবার সব কিছু গ্রাস করেই সে এ পর্যন্ত এসেছে। মূলত কথা সত্যি, সেলভার সোনা এবং ভিনায়কের বাবার সব কিছু দখল করেই সে আজ এমএলএ হয়েছে। কিন্তু তারপরও সেলভার সোনা এবং ভিনায়ককে সবসময় অত্যাচার করে। আর এই কথাটা সেলভার কানে পৌঁছে যাওয়ায় সেলভার ভিনায়ককে সবার সামনে খাবার খেতে দিয়ে অপমান করে এবং এটাও বলে দেয়, আজকের পর যেন তোকে আর এই শহরে দেখা না যায়। এরপরই মূলত অপমান সহ্য করতে না পেরে ভিনায়ক রাগ করে বের হয়ে গিয়েছিল। আর পথে তো তার অ্যাক্সিডেন্ট হয়। সোনার কথা ভিনায়ককে আমি ভালো করেই জানি। ও এত অপমানের পর কখনোই এই বাড়িতে আর আসতো না, এই শহরে পর্যন্ত থাকতো না। কিন্তু ওই রাতে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আমার সন্দেহ ওর অ্যাক্সিডেন্টের পিছে সেলভারই হাত ছিল। এর মধ্যে পুলিশ একটি তথ্য পেয়ে ধর্মপ্রমের যে লোকেশনে এমএলএর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছিল তার পাশেই বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। তবে পুলিশ এখনও বুঝতে পারছে না ওই বিস্ফোরক দ্রব্যের সাথে এমএলএর মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা। তারা খুঁজে বের করার চেষ্টা করছে। সাথে তারা প্রেস মিটিংয়ে এটাও জানায়, একজন জার্নালিস্টের তথ্য মতেই তারা এটা খুঁজে পেয়েছে। আর এরপর আমরা জানতে পারি অ্যাবি নামে অনলাইন ইনভেস্টিগেশন জার্নালিস্ট এই তথ্যটি দিয়েছিল। উল্লাস যে অ্যাবির কথা বলেছে এটাই সেই অ্যাবি, মানে এই অ্যাবির বাড়িতেই রানী কাজ করত। এরপর ভাসি অ্যাবিকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ভাসির ধারণা অ্যাবির মেয়ে ঋতুকে রাখাটা শুধুমাত্র এমএলএর বাড়িতে থাকার একটা বাহানা ছিল। কিন্তু অ্যাবি জানায় অ্যাবির স্ত্রী নিম্মি একজন নার্স। নিম্মির ওই রাতে নাইট ডিউটি ছিল, আর অ্যাবিকে একটি নিউজের কাজে বাইরে যেতে হয়েছিল। বাড়িতে কেউ ছিল না, এজন্যই রানী ঋতুকে তার নিজের কাছে রেখেছিল। আর ওই রাতে এখানে ইনসিডেন্টের কথা শোনার পর অ্যাবি এমএলএর বাড়িতে গিয়ে ঋতুর কাছে জানতে পেরেছিল পুলিশ রানীকে অ্যারেস্ট করেছে। এরপর ভাসি অ্যাবির স্ত্রী নিম্মিকে ডাকে এবং নিম্মির কাছে জানতে চায় নিম্মি কতদিন যাবৎ ওই হসপিটাল চাকরি করে। নিম্মি জানায় এর আগে সে রুরাল সেক্টরে ভলান্টিয়ারের কাজ করত, তবে গত 5 বছর যাবৎ তালুক হসপিটালে চাকরি করছে। আবার ভাসি এবির সাথে কথা বলেও জানতে পারে এবি আগে একটি নিউজ চ্যানেলের হয়ে কাজ করত, কিন্তু এমএলএ ইললিগাল ল্যান্ড ডিলের ওই নিউজটি করায় অ্যাবির উপর অনেক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, যে জন্য অ্যাবি নিউজ চ্যানেল চাকরি ছেড়ে দিয়ে এখন অনলাইন পোর্টালে কাজ করছে। মূলত ওই দিন এমএলএ যখন কুলাশেখরের সাথে ল্যান্ডের বিষয় নিয়ে ওই জায়গায় কথা বলছিল এবং একসময় কুলাশেখরকে গান পয়েন্ট করেছিল, অ্যাবি সেদিন পাশে থেকে সব কিছু জেনে এমএলএর বিরুদ্ধে নিউজ করেছিল। আবার নিম্মি জানায় নিম্মি এবং অ্যাবি দুজনেই দুজনের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে, যে জন্য তারা ঋতুকে সময় দিতে পারত না। কিন্তু রানী এখানে আসার পর থেকে রানী সুযোগ পেলে ঋতুকে সময় দিত। তাদের দুজনের অভাবটা বুঝতেই দিত না। ও যেমন কাজে ভালো ছিল, প্যারেন্টিংও খুব ভালো ছিল। আর রানী থাকার কারণে নিম্মি এবং অ্যাবিও নিজেদের কাজগুলো স্বাচ্ছন্দ্য করতে পারত। ঋতুকে রানীর কাছে রেখে তারা নিশ্চিন্তে থাকতে পারত। আবার রানীর বিষয় এই সব কিছু জানার পর বাসি এখন বুঝতে পারছে এমএলএ কখন কোথায় যেত, কি করত, অ্যাবি হয়তো বা রানীর থেকে সেই তথ্যগুলো নিত। কিন্তু অ্যাবি জানায় রানী সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, তাই এই বিষয় নিয়ে অ্যাবি কখনই রানীর সাথে কথা বলেনি। এরপর ভাসি এমএলএর বাড়িতে যায় এবং শিলার সাথে কথা বলে শিলা যে রুমে বসে
সেলভার জীবন কাহিনী লিখত সেই রুমে কিছুক্ষণ সময় কাটায় এবং সেলভার জীবনের উপর লেখা একটি বইও পড়ে। অন্যদিকে পুলিশ একটি লিড পায়। পুলিশ চার্লসের লোকেশন জানতে পারে। এমনকি ধর্মপুর এবং তামিলনাড়ুর বর্ডারের পাশের একটি বারে কয়েকজনের সাথে একটি ঝামেলা হয়েছিল। সেখানে সিসিটিভি ফুটেজে চার্লসের সহযোগীদেরও দেখা গিয়েছে। এজন্য পুলিশ সেখানে সিসিটিভিতে দেখা যাওয়া একটি কার এবং ফোন লোকেশন ট্র্যাক করে মদুরাইতে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করে। কিন্তু চার্লস পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে পুলিশ একসময় বাধ্য হয়ে চার্লসকে শ্যুট করে দেয়। চার্লস ঘটনাস্থলে মারা যায়। তবে পুলিশ চার্লসদের সহযোগীদের অ্যারেস্ট করে। এরপর চার্লসের গার্লফ্রেন্ড জিনিকে জিজ্ঞাসাবাদ করলে জিনি একসময় জানায় মার্ডারের রাতে তারা কোথাও যাচ্ছিল। পথে বর্ডারের কাছে ওই বারের পাশে দাঁড়িয়ে চার্লস তার সহযোগীদেরকে বিয়ার এবং মদের বোতল কিনতে পাঠায়। আর এদিকে চার্লস জিনিকে জানায় চার্লস ধর্মরাজার বাড়ি থেকে 3.5 কোটি টাকা ভর্তি ওই লাগেজটি চুরি করে এনেছে। মূলত ধর্মরাজা আর চার্লসই ওই বিষয়ে জানত, তাই চার্লস সেই সুযোগটি নিয়েছে এবং জিনিকে নিয়ে অন্য কোথাও গিয়ে সেটেল হওয়ার প্ল্যান করছিল। তারা ওই টাকাগুলো তাদের মাইক্রোবাসের মধ্যে রেখে দিয়েছিল। কিন্তু এদিকে ড্রিঙ্কস কেনাকে কেন্দ্র করে চার্লসের সহযোগীদের সাথে স্থানীয় কয়েকজনের ঝামেলা বেঁধে যায়। এই জন্য একসময় তাদেরকে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে আসতে হয়েছিল। এই ছিল মূলত ওই জায়গার কাহিনী। আর জিনির দেওয়া তথ্য মতে পুলিশ ওই লাগেজটি উদ্ধার করতেই সেখানে ওই টাকাটা পায়। তবে টাকার নিচে যা ছিল তা পুলিশ কল্পনাও করেনি। পুলিশ টাকার নিচে মার্ডার ওয়েপন খুঁজে পায়, মানে যে ওয়েপন দিয়ে ধর্মরাজাকে খুন করা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে ধর্মরাজের কাছে ওই টাকার বিষয়ে চার্লস এবং ধর্মরাজই জানত, তাই ধর্মরাজকে খুন করে চার্লস সেই টাকা নিয়ে পালিয়েছিল। পুলিশও তা এখন খুনিকে ধরতে পারল। পুলিশ সাথে সাথে একটি প্রেস মিটিং ডেকে প্রেসকেও বিষয়টি জানিয়ে দেয়। কিন্তু এদিকে ভাসির মনের মধ্যে কিছু একটা নিয়ে তোলপাড় করছে। ভাসির মনে হচ্ছে এখানে কোনো একটা ভুল হচ্ছে, কারণ ভাসি যে অ্যাঙ্গেল থেকে তদন্ত করছিল সেই তদন্তের সাথে চার্লসের বিষয়টা কোনোভাবে যাচ্ছে না। আর এর মূল কারণ হচ্ছে ভাসি যখন এমএলএর বাড়িতে গিয়ে এমএলএর জীবন বৃত্তান্তের ওই বইটি পড়েছে, সেখানে কালীমালার একটি ইনসিডেন্টের ব্যাপার লেখা ছিল, যেখানে বলা হচ্ছে কালীমালাতে ওই রাতে যে ঘটনা ঘটেছিল সেটা কখনোই ঘটার কথা ছিল না। যে রানী কালীমালার মানুষদেরকে আলো দেখিয়েছিল, কালীমালার মানুষদের সংস্পর্শে গিয়ে বসবাস করছিল, কেউই তাদেরকে বাঁচাতে পারেনি, এমনকি আমিও পারিনি। একটি রাতের ঘটনা সব কিছু শেষ করে দেয়। আর পরবর্তী দিন সকালে সেখানে অগণিত লাশ পাওয়া যায়। কালীমালাতে মূলত একজাক্টলি কী ঘটেছিল ভাসিকে এখন সেই রহস্যকেই উদ্ঘাটন করতে হবে। আবার এদিকে বিনায়কেরও জ্ঞান ফিরেছে। পুলিশ বিনায়কের স্টেটমেন্টও নেয়। আর বিনায়কের কাছে ধর্মপুরামের স্টেজের পাশে পাওয়া ওই বিস্ফোরক দ্রব্যের বিষয়ে জানতে চাইলে বিনায়ক জানা ওই বিস্ফোরক চার্লস রেখেছিল। আর এই বিষয় সম্পর্কে সোনাও জানত, মানে সেলভার স্ত্রী। আবার এদিকে ভাসি ইন্সপেক্টরের সাথে দেখা করে এবং তাকে বলে রানী যে সকল বাড়িতে কাজ করত প্রত্যেক বাড়িতেই তাদের সাথে কথা বলা হয়েছে। তাদের তথ্য মতে রানীর পার্সোনালিটি এক এক জায়গায় এক এক রকম ছিল, এমনকি এক এক ফ্যামিলির এক এক মেম্বারের সাথে এক একভাবে মেলামেশা করত। আবার নিজের সম্পর্কে ওই সকল বাড়িতে যা কিছু বলেছে সবই সন্দেহজনক। ভাসি মূলত রানীকে জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছিল, কিন্তু এসপির কথা আমাদের হায়ার অফিসিয়ালও মনে করছে রানী নির্দোষ, তাই ওকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সেটা হ্যারাসমেন্ট হয়ে দাঁড়াবে। আবার মদুরাই থেকে চার্লসের যে সহযোগীদের তারা ধরেছে তাদেরকে তারা খুনি বলে মেনে নিয়েছে, সকল প্রমাণও আছে, তাই রানীর বিষয়টি নিয়ে তারা আর ভাবতে চাইছে না। কিন্তু পুলিশ তাদের হাত গুটিয়ে নিলেও ভাসির তদন্ত এখানেই থেমে থাকবে না, কারণ ভাসির মনের মধ্যে যে সন্দেহ সৃষ্টি হয়েছে ভাসি নিজের মতো করে সেই সন্দেহ দূর করবে। এই জন্য ভাসিকে যতদূর যেতে হয় ভাসি যাবে। আবার এর মধ্যে এমএলএর পোস্টমর্টম রিপোর্টও আসে, যেখানে জানা যায় এমএলএর বডিতে একটি বিদেশি সাবস্টেন্স পাওয়া গেছে। তবে এক্স্যাক্টলি কী ছিল সেটা টেস্ট করতে অন্যত্র পাঠানো হয়েছে, রেজাল্ট আসলেই জানা যাবে। ভাসি এখান থেকে যাওয়ার সময় আতুর হাউজে গিয়ে মহেশ্বরীর সাথে দেখা করে। ভাসি সেখানে দুপুরের খাবার খায় এবং পুকুর পাড়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রমার সাথে কথা বলে জানতে পারে মহেশ্বরীর বাবার লাশ এই পুকুরের মধ্যে পাওয়া গিয়েছিল। ভাসিও তা ধারণা করে সেলভাই হয়তো বা মহেশ্বরীর বাবাকে এখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে খুন করেছিল। তবে এই সন্দেহ করার পিছেও বেশ কিছু কারণ আছে। ভাসি আতুর পুলিশ স্টেশন থেকে পুরাতন একটি কেস ফাইল বের করে, আর এই কেস ফাইলটি মূলত কালীমালার ইনসিডেন্টের সেই কেস ফাইল। ভাসি এই কেস ফাইলটি পড়তে শুরু করে, আর এখান থেকে সিন চলে যায় 2014 সালে ঘটা সেই ইনসিডেন্টে। হঠাৎ এক সকালে পুলিশের কাছে খবর আসে কালীমালার পাহাড়ি একটি জায়গায় একটি স্কুলে আগুন লেগে স্কুলের অনেক স্টুডেন্ট মারা গিয়েছে। এখানে যারা মারা গিয়েছিল এরা সবাই ছিল আদিবাসী গোষ্ঠীর লোক। পুলিশের তথ্য মতে বাঁশ এবং ছনের তৈরি স্কুল ঘরের মধ্যে কেরোসিন তেলের বাতি ব্যবহার করায়
আগুন লেগে সবাই মারা গিয়েছে। এভাবে মূলত ওই সময়ের রিপোর্ট তৈরি করা হয়েছিল। কিন্তু এর পিছে অন্য একটি সত্য ছিল, যেটা পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করেছে। আর ট্রাইবাল কমিউনিটিকে তাদের বাচ্চাদের মৃত্যুর বিনিময়ে ধর্মরাজার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এই কেস ফাইলটি পড়ে ভাসি এখন বুঝতে পারছে পুলিশ যে রিপোর্টটি দিয়েছিল সেখানে কোনো ঘাপলা আছে। কালীমালাতে আসলে অন্য কিছু ঘটেছিল, যেটা পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করেছে। আর এর সাথে ধর্মরাজার কানেকশন রয়েছে। এমনকি ভাসি এটাও জানতে পারে কালীমালার ওই ঘটনার 1 বছর পর রনি জ্যাকব নামের ওই সময় তৎকালীন তদন্তকারী কর্মকর্তার হঠাৎ করে একদিন মিসিং হয়ে গিয়েছিল। তার কয়েকদিন পর পাহাড়ের পাশে একটি জলাশয়ের মধ্যে তার বডি পাওয়া গিয়েছিল। এরপর ভাসি অ্যাবি আর নিমির সাথে দেখা করে। ভাসির প্রশ্ন, মহেশ্বরীর মাধ্যমে রানী হয়তোবা শিলার ওখানে কাজ করত, কিন্তু রানীকে তাদের এখানে কে এনে দিল? অ্যাবি জানায় চায়ের দোকানের ওই রামলাল, অ্যাবির সাথে তার ভালো সম্পর্ক ছিল, সেই রানীকে এখানে এনে দিয়েছিল। আর রানী এই 3 বাড়িতেই কাজ করত। আবার নিমিও জানায় রানীর সম্পর্কে সে বেশি কিছু জানে না, তবে রানী শুধু বলেছিল কয়েক বছর আগে রানীর এক বোন মারা গিয়েছিল। কিন্তু ভাসি জানায় রানী অ্যাস্তমার পেশেন্ট ছিল। রানীর ব্যাগের মধ্যে একটি প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে। ওই প্রেসক্রিপশনের ওষুধগুলো রেগুলার নিতে হতো। ওই প্রেসক্রিপশনে তালুক হসপিটালের প্রদীপ নামে এক ডক্টরের সিগনেচার করা আছে। এমনকি ওই প্রেসক্রিপশনের পিছে ভাসি একটা নম্বর পেয়েছে। যদিও নম্বরটি এখন বন্ধ, তারপর নম্বরটি নিমির নামে রেজিস্টার করা। আর এটা অনেক আগের কথা। রানী তখনও শিলার ওখানে কাজ করতে আসেনি। শুধু তাই নয়, যেদিন রানী ওখানে ট্রিটমেন্ট নিয়েছিল ওই ডেটে নিমির নামে রেজিস্টার করা ওই নম্বর থেকে একটিমাত্র আউটগোয়িং কল করা হয়েছিল, আর সেটা হচ্ছে এমএলএর বোন শিলাকে। কিন্তু নিম্মির কথা আমি তো কখনোর সাথে দেখা পর্যন্ত করিনি। আপনি আমাকে কি বোঝানোর চেষ্টা করছেন? অবশ্য এই ব্যাপারে অ্যাবি বলে সিম নিমির নামে রেজিস্ট্রেশন করা থাকলেও অনেক সময় অনেক লিডের জন্য আমি ওই নম্বর ব্যবহার করেছি। এরপর ভাসি চলে যাচ্ছিল। ঠিক তখনই ঋতু একটি তামিল ফোক সং গেয়ে ওঠে। ঋতুর মুখে এমন গান শুনে ভাসি একটু অবাকি হয়। ভাসি ঋতুর সাথে কথা বলেও জানতে পারে এই গান ঋতুকে রানী শুনিয়েছিল। রানীর থেকে ঋতু শিখেছে। ভাসি ঋতুকে গানটি গাইতে বলে তার মোবাইল ফোনে রেকর্ডও করে নেয়, কারণ ভাসির ধারণা এই গানের দ্বারা সে হয়তোবা রানীর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তথ্য বের করতে পারবে। কারণ রানী এক্স্যাক্টলি কোথা থেকে এসেছে এ ব্যাপারে কেউ কিছুই জানে না। এজন্য ভাসি কেরালা ফোকলোর একাডেমিতে গিয়ে এই গানটি শোনায়। তবে সেখান থেকে জানা যায় এটা কোনো ট্রেডিশনাল সং হবে না, এটা মূলত থ্যাঙ্কসগিভিং মেলোডি। আর একটি ইয়ুথ ফেস্টিভ্যালে এই গানটি তারা শুনেছিল। তাদের তথ্য মতে ওই টিমে একজন টিচার আর কিছু স্টুডেন্ট ছিল। যতদূর তার মনে আছে ওই টিমটি একটি ট্রাইবাল স্কুলকে রিপ্রেজেন্ট করছিল, কিন্তু পরবর্তীতে তারা সবাই মারা গিয়েছে। তার মানে এটা কালীমালার ঘটনা। তার মানে রানীর সাথে কালীমালার ওই স্কুলের ঘটনার কোনো লিঙ্ক আছে। আর সেই লিঙ্ক খোঁজার জন্য বাসিকে এখন কালীমালাতে যেতে হবে। এদিকে অ্যাবিও এই বিষয়ে জানতে পেরে বাসির সাথে দেখা করে, কারণ অ্যাবিও এর সত্যটা জানতে চায়। তাই পরবর্তী দিন সকাল হতেই অ্যাবি ভাসিকে নিয়ে কালীমালার উদ্দেশ্যে বের হয়ে যায়। আর কালীমালা চার্চে গিয়ে তারা ফাদার জোসেফ সিলভেস্টারের সাথে দেখা করে। তবে রানীর বিষয়ে তথ্য জানতে চায় ফাদার একটু অবাকই হয়, কারণ রানীর সম্পর্কে কেউ জানতে আসবে ফাদার এটা কখনোই এক্সপেক্ট করেনি। তবে ভাসি তখনই চমকে যায় যখন ফাদার জানায় রানী মারা গেছে। কিন্তু ভাসির কথা, তাহলে আমরা কোন রানীর তথ্য নিতে এসেছি? ভাসি নিজে এখন কনফিউজড। তাই ভাসি ফাদার জোসেফের কাছে কালীমালা এক্স্যাক্টলি কি হয়েছিল সে ঘটনাটা জানতে চায়। এরপর ফাদার জানায় কালীমালা ট্রাইবালদের সংরক্ষিত জায়গা ছিল, কিন্তু লাইসেন্সবিহীনভাবে প্রশাসনের নাকের ডগাই একটি চক্র সেখানে খনি খনন করতে শুরু করে। তারা বিস্ফোরক দিয়ে পাহাড় ধ্বংস করছিল। ওই ট্রাইবাল জনগোষ্ঠীর একমাত্র খাবার পানির যোগান ছিল ওই পাহাড়ের পাদদেশে থাকা জলাশয়। খনি খননের জন্য তাদের একমাত্র পানির উৎসটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ছোট ছোট বাচ্চা মেয়েরা যখনই পানি আনতে ওই জলাশয়ে যেত তখনই ধর্ষণের শিকার হতো। কাউকে জীবিত পাওয়া যেত, আবার কাউকে জলাশয়ের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যেত। আর এখানে আমরা দেখতে পাই যে রানীর তথ্য নিতে বাসিরা এত দূর এসেছে ওই রানীও ছিল ওই ঘটনার একটি ভিকটিম। রানীকেও একদিন ধর্ষণ করে জলাশয়ের মধ্যে ফেলে রাখা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় লোকজনের মুখ পুলিশকে উদ্ধার করেছিল। আর রানী নামে আমরা যাকে জেনে এসেছি তার নাম আসলে রানী নয়, তার নাম সুমতি। আর রানী ছিল ওই জায়গার স্কুলের টিচারের নাম। ওই গ্রামে বাচ্চাদের সাথে যে ঘটনাগুলো ঘটছিল সেই সব কিছু জানার পর রানী নামে ওই টিচার ফাদারের সাথে দেখা করে এবং তার প্ল্যান সম্পর্কে বললে ফাদার রানীকে তখন স্কুল বানানোর জন্য ওই জায়গাটি নির্ধারণ করে দেয়। ফাদার ওই সময় নির্মাণ করা স্কুলের ফটোটিও দেখায়, যেটা ট্রাইবাল জনগোষ্ঠীর বাচ্চারা মিলে
রানী নামে ওই টিচারের সহযোগিতায় সেখানে নির্মাণ করেছিল। আর এই বাচ্চাদের সাথে সুমতিও ছিল। সুমতি তখন প্রেগনেন্ট ছিল। হঠাৎ একদিন সুমতিকে গ্রামবাসী টিচারের এখানে নিয়ে আসে, কারণ সুমতি প্রসব বেদনায় কাতরাচ্ছিল। সুমতির এমন একটা পরিস্থিতি ছিল, সুমতিকে বাঁচানোটা কষ্টসাধ্য ছিল। ট্রাইবাল জনগোষ্ঠীর কিছু মহিলাদের সাহায্য নিয়ে সুমতির ডেলিভারি করে। এতে করে সুমতি এবং সুমতির বাচ্চা দুজনই বেঁচে গিয়েছিল। রানীর সহযোগিতায় ট্রাইবাল জনগোষ্ঠীর বাচ্চারা অনেক কিছু শিখছিল। রানী তাদের সংস্পর্শে থেকেই তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা দিত, কারণ এই ট্রাইবাল জনগোষ্ঠীর পাশে কোনো এনজিও এসে দাঁড়ায়নি। একমাত্র রানী তাদের পাশে দাঁড়িয়েছিল। তবে হঠাৎ করে আবারও এখানে খনির কাজ শুরু হয়, যেটা ছিল সম্পূর্ণ ইল্লিগালি। আর এই খনির কাজের জন্য এখানে ট্রাইবাল জনগোষ্ঠীর একমাত্র পানির উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যে জন্য রানী বাধ্য হয়ে সেলবাকে ডেকে সব বিষয় তুলে ধরে। এখানে আদিবাসী গোষ্ঠীর জীবনযাত্রার অনেক সমস্যা হচ্ছে। রানী তাকে এটাও বলে যে আমি ইচ্ছা করলেই কোর্টে গিয়ে লিগালি ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু তার আগে আমি আপনার দ্বারা সমাধান করার চেষ্টা করছি। সেলবাও রানীকে কথা দেয় রানীর কোর্টে যেতে হবে না, এই বিষয়গুলো সেই দেখবে, কারণ এখানে জনগণ তো তারই। ওই সময় রনি ছিল এখানে সবথেকে প্রভাবশালী ব্যক্তি, যার ছত্রছায়ায় ওইখানে মাইনিংয়ের কাজ চলছিল। আবার সেলবাকেও টাকা এবং ইলেকশনে জেতার জন্য রনির সাহায্যের প্রয়োজন ছিল। তাই সেলবা এটার ব্যবস্থা না নিয়ে রনির সাথে একটি চুক্তি করে। রনি সেলবাকে কথা দেয় সেলবাকে ইলেকশনে জিতিয়ে দিতে যে পরিমাণ টাকা খরচ করতে হবে সেটা রনি করবে। তার বিনিময়ে সেলবাকে রনির সমস্যার সমাধান করে দিতে হবে। সেলবাও তখন রাজি হয়ে যায়। অ্যাবি আর ভাসি সেই ট্রাইবাল জনগোষ্ঠীর প্রধানের সাথেও দেখা করে। তার থেকেও জানতে পারে সেলবা ওই সময় কোনো ব্যবস্থা না নেয় টিচার কোর্টে গিয়ে কালিমালার সব সমস্যার কথা তুলে ধরলে কোর্ট থেকে এখানের খনি খননের উপর স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, যেটা সেলবা সহ্য করতে পারেনি। ওই রাতে সেলবা লোকজন নিয়ে এসে টিচারের গায়ে পেট্রোল ঢেলে তাকে আগুনে জ্বালিয়ে দেয়। এমনকি এখানে যে বাচ্চারা ছিল তাদেরকে ওই স্কুলের মধ্যে নিয়ে পুরো স্কুল আগুনে জ্বালিয়ে দিয়েছিল। টিচারকে এবং বাচ্চাদের বাঁচাতে সুমতিও সেখানে এসেছিল, কিন্তু সেলবার লোকেদের জন্য সুমতি তার ধারে কাছেও যেতে পারেনি। দূর থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। কালিমালাতে মূলত এই ঘটনাই ঘটেছিল, যেটা ওই সময় পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করেছে। আর ভাসিয়াস সেই সত্যটা উদ্ঘাটন করে গেল। এতে করে ভাসি এখন স্পষ্টই বুঝতে পারছে কালিমালাতে সেলবা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তার বদলা নিতে সুমতি সেলবাকে খুন করেছে। আর সুমতি এখানে নিজের নাম রানী ব্যবহার করেছে। তবে এটা তো শুধুমাত্র ভাসির ধারণা। রানী যে ওই রাতে সেলবাকে খুন করেছে তার জন্য তার আরও কিছু প্রমাণ চাই, কারণ ওই প্রমাণ ছাড়া সে রানীকে খুনি প্রমাণ করতে পারবে না। এদিকে শিলাও কোর্টে রিট করেছে। পুলিশকে এখন বাধ্য হয়ে রানীকে ছেড়ে দিতে হবে। কালিমালার ওই ঘটনার বিষয়ে জানার পর বাসি আবার এমএলের বাড়িতে ফিরে আসে। যে রুমের মধ্যে এমএলের মৃত্যু হয়েছিল, বাসি সেই রুমের মধ্যে গিয়ে নিজের মতো করে কল্পনা করে যে আসলে ওই রাতে এখানে কী ঘটতে পারে। কারণ শিলার তথ্য মতে ওই রাতে শিলা সেলবাকে তার জীবন বৃত্তান্তের উপর লেখা বইটি পড়ে শোনানোর জন্য রানীকে বই দিয়ে এখানে পাঠিয়েছিল। তাই ভাসি ধারণা করছে রানী ওই বইটি পড়ার সময় কালিমালার ওই সত্যটা তুলে ধরেছিল। তবে এটা তো শুধুমাত্র রানীর একার দ্বারা সম্ভব হয়নি, বইটি তো শিলা লিখেছিল। তাই শিলারও এই বিষয়ে জানার কথা। বাসির কাছে সেই বিষয়েও তথ্য আছে। বাসি তদন্ত করে জানতে পেরেছে আজ থেকে 5 বছর আগে নিম্মি এখানে একটি বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিল। আর শিলার রিকমেন্ডেশনেই তালুক হসপিটালে নিম্মির চাকরি হয়েছিল। এরপর সে অ্যাবিকে বিয়ে করেছে। মূলত ওই বাচ্চাটা অন্য কারণ নয়, ওই বাচ্চাটা ছিল রানীর মানে সুমতির বাচ্চা, কালিমালাতে যে বাচ্চাটা হয়েছিল। আর ওই সময় নিম্মি ভলান্টিয়ারের কাজ করত। এমনকি নিম্মি ছিল ওই সময় টিচার রানীর বান্ধবী। যেদিন কালিমালাতে সুমতির বাচ্চা হয়েছিল ওই দিন রানীর সাথে নিম্মিও সেখানে উপস্থিত ছিল। আবার অ্যাবিও এতদিন ঋতুর বিষয়ে সত্যিটা জানত না। অ্যাবি শুধু জানত নিম্মি ঋতুকে কোথাও থেকে নিয়ে এসেছে। তবে সত্যিটা জানার পর অ্যাবি ফাদার জোসেফের সাথে দেখা করে তাকে অনুরোধ করে সত্যিটা যাই হোক না কেন আমি আর নিম্মি ঋতুর বাবা মা, আর এই ব্যাপারের জন্য বাইরের কেউ কিছুই জানতে না পারে। এদিকে রানী এখানে আসার পরই শিলাকে সবকিছু খুলে বলেছিল। আর শিলা যখন ধর্মরাজের উপর বই লিখছিল তখন রানী চাচ্ছিল ধর্মরাজ যখন সেলবা পরিচয় ছিল তখন সে যে কাজটা করেছিল মানে কালিমালাতে যে ইনসিডেন্ট ঘটিয়েছিল ওই ইনসিডেন্টের বিষয়ে এই বইয়ের মধ্যে উল্লেখ করতে, যেটা শিলা সাহস পাচ্ছিল না। কিন্তু রানী পরবর্তীতে ওই গল্পটা সেখানে ইনক্লুড করেছে। এই জন্যই মূলত রানী বইটি কমপ্লিট হওয়ার পর সেলবা রাজাকে নিজে পড়ে শোনাতে চেয়েছিল। আর ওই রাতে রানী সেই বই পড়ে শোনানোর পর সেলবা রানীর পরিচয় সম্পর্কে জানতে পারে। সাথে সেটাও জানতে পারে তার বোন শিলা তার সম্পর্কে সবকিছুই জানে।
আর তাদের সাথে মহেশ্বরী জড়িত ছিল। মূলত মহেশ্বরীর মাধ্যমেই তো রানী এ পর্যন্ত এসেছে। আর ওই রাতে সেলভা মহেশ্বরের বাড়ি থেকে কিন্তু এখানে এসেছিল। এখানে আমাদের এটাও দেখানো হয় মহেশ্বরী ওই রাতে সেলভার ড্রিঙ্কের মধ্যে কোনো একটি মেডিসিন মিশিয়ে দিয়েছিল। তবে তার পিছনে একটি কারণ ছিল, সামনেই সেলভার নির্বাচন। সেলভার অপোজিশন পার্টি অনেক স্ট্রং। সেলভার নির্বাচনে জেতার জন্য অপোজিশন পার্টিকে ছোট করতে, মানে তাদেরকে দোষারোপ করতে, ওই দিন সন্ধ্যায় তার যে পার্টি ছিল তার প্ল্যান ছিল ওই প্রোগ্রাম থেকে সে দ্রুত বের হয়ে যাবে। আর এরপরই তার বোন শিলাসহ যারা সেখানে উপস্থিত থাকবে, চার্লস ওই বিস্ফোরক দ্রব্য দিয়ে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে হত্যা করবে, যাতে মানুষের সিম্প্যাথি পেয়ে সে নির্বাচনে জিততে পারে। কিন্তু সেলভা জানত না সেলভার সাথে যারা কাজ করে, মানে সেলভার আন্ডারে যারা কাজ করে, তারা শিলারই লোক। তারা সব কিছু শিলাকে বলে দেয়। তাই ওই ঘটনাও তার শিলাকে বলে দিয়েছিল। শুধু তাই নয়, এখানে সেলভার স্ত্রী সোনারও আলাদা একটি রোল ছিল। ওই রাতে সেলভার খুনের পর সেলভাকে যে মার্ডার ওয়েপন দিয়ে খুন করা হয়েছিল, সোনা ওই ওয়েপনটি টাকা ভর্তি ওই লাগেজের মধ্যে রেখে দেয়। আর এরপর সেলভার ফোন থেকে চার্লসকে মেসেজ করে তাকে এখানে আসতে বলেছিল। এরপর চার্লস এসে যখন দেখেছে সেলভা মৃত, চার্লস ভালো করে জানত ওই টাকার বিষয়ে সে আর সেলভা ছাড়া কেউই জানে না। মার্ডার ওয়েপনের বিষয়ে সে কিছুই জানত না। আর পরবর্তীতে সোনা নিজেই পুলিশকে মেসেজ করে চার্লসদের লোকেশন বলে দিয়েছিল, যাতে পুলিশ চার্লস এবং তার বন্ধুদেরকে অ্যারেস্ট করে তাদের কাছে মার্ডার ওয়েপন পেয়ে মনে করে চার্লসরাই সেলভাকে খুন করেছে। মানে রানীকে বাঁচানোর পিছে সোনারও হাত ছিল। ভাসির মতে ওই রাতে আসলে যা ঘটেছিল, এই সব কিছু জানার পর সবাই সেলভার বিরুদ্ধে ছিল। সেলভা ওই রাতে এখানে দাঁড়িয়ে তার নিজের ভাস্কর্য তৈরি করছিল। আবার মহেশ্বরীর বাড়ি থেকে মহেশ্বরী একটি মেডিসিন খাইয়ে দেয়, সেলভা একসময় নিস্তেজ হয়ে যায়। আর ওই সুযোগে রানী সেই অস্ত্র দিয়ে সেলভাকে কুপিয়ে সবার সামনে হত্যা করেছিল। সিন চলে যায় পরদিন সকালে। বাসি এসপির সাথে দেখা করতে যায়, তবে গিয়ে দেখে এসপির পোস্টিং হয়েছে। ঘরের জিনিসপত্র নিয়ে সে অন্যত্র মুভ করতে যাচ্ছিল। তবে ভাসিকে দেখে এসপি জানায় তারা যে খুনিকে ধরতে পেরেছে, এই জন্য তাদের অথরিটি অনেক খুশি, তাদেরকে পুরস্কৃতও করবে। এতদিন যে প্রমোশন আটকে ছিল, এসপি এখন সেই প্রমোশনটা পাবে। তবে ভাসি বোঝানোর চেষ্টা করছিল যে এই কেসের সাথে অনেকেই ইনডিরেক্টলি ইনভলভ আছে। এসপির কথা থাক, এগুলো নিয়ে ভাবার আমাদের সময় নেই। এখন সব কিছুই সেটেল হয়ে গেছে। সবাই মনে করে এরা ইনোসেন্ট, তা আমরা এখন কিছু করতে গেলে আমাদের বদনাম হবে। তবে এরপর ভাসি যেটা দেখতে পায় সেটা ভাসি মোটেও এক্সপেক্ট করেনি। ভাসি লক্ষ্য করে রানী এসপির এখানে কাজ করছে। এসপিও ভাসিকে জানায় ও অনাথ, শিলার রিকমেন্ডেশনেই রানীকে সেখানে কাজ দিয়েছে। ভাসিও বুঝতে পারে রানী কেন এখানে কাজে এসেছে। মূলত কালিমালাতে যখন ওই ইনসিডেন্ট ঘটেছিল, তখন বর্তমান এসপি সেখানে ডিওএসপির দায়িত্বে ছিল। ওই সময় সেলভা রনির সাথে যখন চুক্তি করে, তখন সেলভার একটি শর্ত ছিল, সেলভা যা কিছু ওখানে করবে পুলিশ সেখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। ডিওএসপিও এই জন্য ঘুষ খেয়ে ওই ঘটনায় কোনো ইন্টারফেয়ার না করে অন্যভাবে চালিয়ে দিয়েছিল। মানে পুরো ঘটনাকে সে ধামাচাপা দিয়েছিল। রনিকে রানী অনেক আগে মেরেছে, কিছুদিন আগে সেলভাকে মারল, আর বাকি রয়েছে এসপি নিজে। তার মানে রানীর পরবর্তী টার্গেট এসপি। এই জন্যই রানী এখানে কাজ করতে এসেছে। আর ভাসিও বুঝতে পারছে এটা পুরো সংঘবদ্ধ কাজ। রানীর পিছে যারা রয়েছে সবাই রানীকে সাপোর্ট করছে। ভাসিও তাই কোনো কথা না বলে সোজা সেখান থেকে বের হয়ে যায়। ভাসি সব কিছু জেনেও না জানার ভান করে এখন চলে যাচ্ছে। তবে ভাসির ইনভেস্টিগেশনের বাইরেও আরও একটি রহস্য রয়ে গেছে, যেটা সম্পর্কে ভাসি নিজেও জানে না। আর সেই রহস্য হচ্ছে সেলভার যখন খুন হয়েছিল, ওই রাতে সেখানে আরও একজন ব্যক্তি ছিল। ওই ব্যক্তি যে ওই মুহূর্তে সেখানে থাকবে সেটা কেউই কল্পনা করেনি, কারণ সে অন্য কেউ নয়, রানী নিজেই। ওই দিন সেলভার যখন রানীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছিল, রানী আগুনে জ্বলন্ত অবস্থায় পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পানির মধ্যেই পড়েছিল। পুরো শরীর পুড়ে গেলেও রানী কোনো মতো বেঁচে আছে। তবে দেখে আর চেনার উপায় নেই, পুরো চেহারা বিভৎস হয়ে গেছে। এখানে আমাদের দেখানো হয় সুমতির সাথে রানীও এখানে এসেছিল, তবে রানী কখনোই সামনে আসেনি। একমাত্র সেলভাকে মারার সময় রানী এসেছিল, আর রানী নিজে হাতে সেলভাকে খুন করে প্রতিশোধ নিয়েছে। সবার চোখে রানী মৃত, তাই সেলভাকে মৃত রানী মেরেছে। সুমতির এখানে কোনো ভূমিকাই নেই। সেলভা যে পাপ করেছিল সেই পাপের সাজা সে পেয়ে গেছে। এটাই ছিল ওই রাতের আসল রহস্য। তবে ভাসি যদিও ওই রাতের আসল রহস্য সম্পর্কে এখনও জানে না, কিন্তু ভাসি কিছু একটা আইডিয়া করতে পারছে। ভাসিও ধারণা করছে সুমতির পিছে অন্য কেউ একজন আছে। ভাসিও যে কোনোভাবে তাকে খুঁজে বের করবে। মুভিটি এখানেই শেষ হয়। তো সুমতিরা যে মাস্টার প্ল্যান করে সেলভাকে তার শাস্তি দিয়েছে, প্ল্যানটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে
ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।